গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর ১বিংশতম পর্ব। একে বুঝে বলে পরকীয়া ভাব। শোনা যায় ভগবানকে ভোজবার এ একটা সহজ রাস্তা। মুখুজ্জে মশাই এ পথটাই ধরেছেন। অবশ্য ভগবানের ধার ধারেন না মুখুজ্জে মশাই, মানুষ নিয়ে কারবার তার। তবে তাজ্জবের কথা এই যে মানুষটাকে একদিন ডিল পাটকেলের মতো লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এখন তার আশেপাশেই ঘুরঘুর করে বেড়াচ্ছে। মুখুজ্জে মশাই এখন নবকুমারের সংসারে প্রায় প্রতিদিনের অতিথি। বেশিরভাগ সন্ধ্যার দিকটিতেই আসেন। সদূর যখন সাংসারিক কাজগুলো হালকা হয়ে আসে, হ্যাঁ, সত্যবতীর সংসারিক কাজই স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে সদু। হয়তোবা ভগ্ন শরীর সত্যর প্রতি মমতা বসে, হয়তোবা নিজস্ব অভ্যাস বসে, আর নয়তোবা এই সংসারে নিজের প্রয়োজনীয়তা স্পষ্ট প্রত্যক্ষ রাখবার বাসনায়। হয়তো মনে করে নবকুমার যেন না ভাবে, আর কেন, সত্যকে কুটুকুটি ভাঙতে দিলে নবকুমারের সদূর সম্পর্কে সহজে আস্থা আসবে না। তা মনের কথা মনই জানে। মোটের ওপর শুধু কলকাতাতেই রয়ে গেছে এখনো, এবং এই সংসারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করছে। তবু সন্ধ্যের দিকে বসে থাকবার সময় পায় শুধু। একে তো এখানের এই শহরে সংসারে কাজ তার কাছে তৃণসম। তাছাড়া প্রবল এক উৎসাহে রান্নাটা সে বিকালেই সেরে ফেলে। সন্ধ্যার দিকে মুখুজ্জে মশাই আসেন। শুধু মনে নবরার লজ্জা আর মুখে নবরার আভা নিয়ে ভাইপোদের চোখ বাঁচিয়ে তা আমাকে ফু দিতে দিতে এসে কাছে দাঁড়ায়। এই ঘরটা সেই কোণের দিকে ছোট্ট ঘরটা, যে ঘরে সুহাস থাকত। সুহাস তার সমস্ত ব্যবহারের জিনিসগুলি ফেলে চলে গেছে। সুহাসের স্মৃতি আঁকড়ে সেই ঘর তার মতো করে সাজিয়ে রেখে দেবে এত ভাবপ্রবণতা এই সংসারের নতুন ব্যবস্থাপনায় নেই। সত্য তো ঢোকেই না এই ঘরে। শুধু এ ঘরটার রাজ্যের আজেবাজে জিনিস এনে ঠেলে রেখেছিল। শুধু সুহাসের শোবার চৌকিটা একটা সভ্য ভব্য শতরঞ্জি বিছানো আছে। আছে তাকিয়া। মুখুজ্জে মশাই প্রায় যেন চুপি চুপি এসে সেই তাকিয়ায় কোনোই ঠেসে সেই চৌকিটিতে বসেন, শুধু তামাক এনে হাতে দেয়। মুখুজ্জে মশাই একটু রহস্যঘন হাসি হেসে কলকে ধরা হাতটাও কাছে টেনে বলেন, এখনো তোমার কোণে বউয়ের লজ্জা গেল না, বসো না এখানে। বলা বাহুল্য, এখানটা সেই স্বল্প পরিসর চৌকির সামান্যতম ফালিটুকু। ভারী মুখুজ্জে মশাই তো প্রায় বাকি সব জায়গাটাই দখল করে আসছেন। অতএব বসতে গেলে নিত্যন্ত ঘনিষ্ঠ হওয়া ছাড়া উপায় নেই। তবে শুধু পতি দেবতার এই অনুরোধটুকু রাখে না। না, এই বেশ বসছি বলে মাটিতেই বসে চৌকির সামনে। খুব কি গল্প করে শুধু তার এতদিনে ফিরে পাওয়া বরের সঙ্গে? না, তা করে না। কথা কোথায়? কথার বয়সী বা কোথায়? অনেকক্ষণ ভুরু তুর করে তামাক টানতে টানতে থাকেন মুখুজ্জে মশাই। তারপর এক সময় হয়তো বললেন, তারপর গরিবখানা কবে যাচ্ছে বড় বউ? শুধু এতক্ষণে বসে বসে হাতের নখ খুঁটছিল, কি আঁচলে খুঁটটা আঙ্গুলে জড়াচ্ছিল। এই প্রশ্নে সচকিত হয়ে নড়েচড়ে বসে বলে, এখন আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে, জীবনটা তো বয়েই গেল। মুখুজ্জে মশাই নিটোল বপটি দুলিয়ে বেশ একটু হেসে নিয়ে বলেন, ও কথা শুনছে কে গো বড়গিন্নি? গরনে পেটনে এখনো তো ছুকরিটি আছো। বরং আমার বাড়ির ওটি একেবারে বুড়ির বুড়ি তস্য বুড়ি হয়ে গেছে। মাথার সামনে কপাল জোড়া টাক, দাঁতগুলো ঝুলে নড়বড় করছে, হাতে পায়ে হাজা, আর গরম সে আর কি বলবো তোমায়। বিশ্রী একটা মুখভঙ্গি করে কথাটা শেষ করেন মুখুজ্জে মশাই। তাকাতে ঘেন্না করে। আমি তাই এখনো এই ঘরে রেখেছি। অন্য স্বামী হলে টান মেরে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসতো। শুধু অবশ্য সতীনের সম্পর্কে স্বামীর এই অরুচিকর মন্তব্যে পুলকিত হয় না, বরং বেজার ভাব দেখিয়ে বলে, তা তো বলবেই এখন। তার শ্বাস মাস সব খেয়ে ছোবড়াটাকে টান মেরে ফেলে দেবার কথা তোমার মুখেই শোভা পায়। সাধে কি আর বলেছে পুরুষ প্রজাপতির জাত? মুখুজ্জে এই অপবাদে লজ্জিত হন না, বরং ফ্যাক ফ্যাক করে হেসে বলেন, তা সে দোষ তবে বিধাতার, তিনি যে জাতকে যেমন করে গড়েছেন। কিন্তু যাই বলো বড় বউ, আমিও তো এতগুলো ছেলেপুলের বাপ হয়েছি। তারপর তোমার গিয়ে দুটো মেয়ের বিয়ে দিলাম, নাতির অন্য প্রাশনে ঘটা করলাম, এই সংসারে যাবতীয় করণ কারণ করে চলেছি।
আর ওই শুয়োরের পাল পুষছি। টসকেছি একটু, রূপ যৌবন রাখতে জানতে চাই, বুঝলে বড় বউ? বলেই হাতটা বাড়িয়ে সদুর গালে একটা টোকা মেরে বললেন, তা তোমাকে সে কথা শোনালে চলে না। তুমিও জানো, নচেৎ তুমিও কিছু এ যাবৎ মামার সংসারে সোনার খাটে গার উপর খাটে পা দিয়ে বসে থাকুনি। দাসীবৃত্তি করতে করতে জীবন গেছে, তবু কেমন চেকনা বাইটি। শুধু কি এই স্তাবকতায় ভুলবে? শুধু কি বলে উঠবে, এই বুড়ো বয়সে তুমি আমার মনের দিকে না তাকিয়ে শরীরের চেকনায়ের দিকে তাকাচ্ছ? লজ্জা করছে না? কিন্তু কি করেই বা বলবে? সদুর এই তুচ্ছ শরীরটার দিকে বা কে কবে তাকিয়েছে? এই লোকটাই তো মারের চোটে ঘরছাড়া করেছে সদুকে। তখন তো সদুর বয়সকাল, কি অগাধ স্বাস্থ্য আর রূপটা ফেলনা ছিল না। আর কত হাসি খুশি স্বভাব ছিল। সদু তখন বুঝতো না, হয়তোবা এখনও বোঝে না, সে অগাধ স্বাস্থ্য আর বপুটাই অনিষ্টকারী হয়েছিল সদুর। হাসিটাও। সংসারের তখন মেলায় লোক, দেওর ভাসুর বড় বড় ভাগ্নে, তাদের চোখের সামনে থেকে সেই স্বাস্থ্য আর লুকিয়ে বেড়াবার কথা মাথায় আসতো না সদুর। তাই সদুর দুর্দান্ত বরের মাথায় রক্ত টকবক করে ফুটত। অতএব রাত দিন যে দেহটাকে হাতের মুঠোয় পিষতে হচ্ছে, ইচ্ছে করত ডাকাত্তার। সেই দেহটাকে সে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরে বার করে দিত। সদুর যে রূপ আছে, স্বাস্থ্য আছে, সে কথা শুধু কারো মুখে কোনো দিন শুনেনি। তারপর গঙ্গায় কত জল বয়ে গেল, কত দিন রাত্রি মাস বছর পার হয়ে গেল, সদুর যৌবন নামক বস্তুটা কোনো খবর না দিয়ে বিদায় নিল। তবু মাঝা মাঝা গরনের দেহটা সদুর তেমন ভাঙেনি। এখন এক লাল সাতুর লুব্ধ প্রৌঢ়ের দৃষ্টি পড়েছে সেদিকে। এই দৃষ্টি স্বামী দৃষ্টি নয়, পর পুরুষের দৃষ্টি। পড়ে পাওয়া 14 আনা। পরস্ত্রীর মতোই দেখছে আজ মুখুজ্জে তার যৌবনেই বিতাড়িত স্ত্রীকে। তবু বিহব্বল হচ্ছে সৌদামিনী। জীবনে একবারও বিহব্বলতার স্বাদ উপভোগ করতেই হতো। কিন্তু নিজের বাড়িতে নিয়ে যেতে না পারলে জুত কোথায় সদুর বরের? সন্ধ্যাবেলা নবীন নায়কের ভঙ্গি নিয়ে এসে বসে গল্পগুজব কিছুদিন বেশ ভালো লাগছিল। এখন আর শুধু তাতে মন উঠছে না। তাছাড়া ছোট বউটার সত্যিই বুঝি মরণদশা ঘনিয়ে এসেছে। সময় অসময়ে বড় মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসে ভাত জল করত, কিন্তু সেও এখন অসন্ন প্রসবা। মেজোটা তো এই বয়সেই মা ষষ্ঠীর বরপুত্রী, তাদের এনে লাভ নেই। তাই সদুর কাছে অনুনয় বিনয় চলে। সদু কিন্তু সহজে হ্যাঁ করে না, বলে, কেন, এই তো বেশ, আসছো বসছো, চোখে দেখা দিচ্ছি। মুখুজ্জে চোখ টিপে বলে, শুধু চোখের দেখাতে কি পেট ভরে গো? আর পেট ভরায় কাজ নেই। তুমি তো বললে কাজ নেই, আমি যে এদিকে বছর ভোর উপসী। তাছাড়া মায়েরই বলছি বিশ্বাস করো, মাসের মধ্যে 5 দিন সত্যি পেটের উপসে কাটে। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা একবার যদি পারছি না বলে শুলো, তো কার সাধ্যে ওঠায়? বাজার থেকে মুড়ি চিড়ে এনে ও রাবণের পুরীর পেট ভরাতে হয়। শুধু ভুরু কুচকে বলে, আর নিজে? নিজে নিজের ওই বামুনের হোটেল আছে একটা পাড়ায়, সেই গতি, নগদ 4 ঘন্টা পয়সা ফেলে। সদুর মনটা কি দুলে ওঠে। মনে হয় কি, চিরজীবনী তো ভাতের হাঁড়ি নাড়লাম, কিন্তু সার্থকের ভাত রাঁধলাম কই? ভাত বেড়ে স্বামী পুত্রের পাতের সামনে ধরে দিতে পেলাম কবে? স্বামী পুত্রের কোলে ভাতের থালা এগিয়ে দিতে না পারলে আর পুত্র? ও বাড়িতে যারা আছে তারা কি সদুর পুত্র? তা একরকম পুত্রই বই কি, স্বামীরই সন্তান তো। ব্রত কথায় আছে, জ্ঞাতির ভাত হোক সতীনের পুত হোক। আর মরলে সতীনের ছেলেও মুখে আগুন দেয়, গলায় কাঁচা নেয়। হ্যাঁ, এইসব চিন্তা সদুর মাথায় মধ্যে পাক দেয়। তবু সদু সহজে মুখ হারে না, বলে, আমি এখন নবুর সংসার ভাসিয়ে দিয়ে কোন মুখে? আহা, ওর সংসার আবার ভাসাবে কি দুঃখে? ওর কানটারে খুব উস্তাদ। এ নেহাত তুমি আছো তাই ঘোড়া দেখে খোড়া হয়ে বসে আছে, তুমি চলে গেলে ঠিকই সবই পারবে। তা শুধু সে কথা বোঝে, বোঝে বউয়ের এই চুপচাপ বসে থাকা যতটা শরীরের দুর্বলতার জন্য, তার থেকে বেশি মনের অবসন্নতা। সেই হতচ্ছাড়া ছুরিটা যেন প্রাণের পুতুল ছিল ওর, সেটা গেছে। তাছাড়া নবু কড়া দিব্যি দেওয়ায় সেখানে যেতে আসতে পারছে না। যত শক্ত মেয়ে মানুষই হোক, স্বামীর মরা মুখ দেখার দিব্যিটা তো আর ফেলতে পারে না। অমন যে একটা সোনার পুতুল মেয়ে হয়েছে, তাও যেন সাজাতে গোছাতে গা নেই।
সদু চলে গেলে ঘাড়ে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সদু, বড় লজ্জা, বড় লজ্জা। নিজের কোটে বসে তামাক সেজে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া, এক, আর কেন্দ্রচ্যুত হয়ে সে অজানা রাজ্যে গিয়ে পড়া আরেক। কেমন সেই সতীন, কেমন সেই ছেলেপুলো কে জানে। তারা যদি সদুকে সহ্য করতে না পারে, আবার যদি স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা অপমান জোটে। সেদিন কথার পিঠে সন্দেহ প্রকাশ করে সৌদামিনী, কিন্তু মুখুজ্জের এক ফুয়ে উড়ে যায় সে দুশ্চিন্তা। তিনি প্রবল স্বরে আশ্বাস দেন, ছেলে মেয়ে তারাই তো রোজ আমায় খেয়ে ফেলছে। বাবা, বড় মাকে আনো, বড় মাকে আনো বলে। আর তোমার সতীন, রাত দিন তো নিজের মরণ ডাকছে। বলে, আনো একবার তোমার প্রথম পক্ষকে, তার পায়ের ধুলোটা নিয়ে আর এই হতভাগাগুলোকে তার হাতে তুলে দিয়ে মরে বাঁচি। কেন কে জানে, সদুর চোখে হঠাৎ জল আসে। সে জল মুছে সদু রুদ্ধস্বরে বলে, তোমরা পুরুষজাত বড় নিষ্ঠুর। এতদিন ঘর করছো, প্রাণে একটু মায়া নেই? কি মুশকিল, মায়া কি করছি না, না করিনি? এই যাবৎ কে তার 11টা আতুর তুলল, কে তার তাওত করল? ওকে ঘরে আনার সময় থেকেই তো যে যার ভিন্ন। মা ছোট ছেলের সংসারে থেকেছে, তারপর মরেছে। আমি চির দুঃখী, নইলে বিয়ে করা পরিবার তুমি। তবু তোমার উপর জোর খাটাতে পারি না, ভিখিরির মতন দয়া ভিক্ষে করি। থাক থাক, আর আমার পাপ বাড়াতে হবে না। সদু বলে, সতীন না হয় মরে বাঁচতে চায়, কিন্তু ছেলে পেলে সৎমাকে চায় কেন? কেন আর বুঝছো না? মুখুজ্জ কণ্ঠস্বর করুণ করেন, একটু মাতৃস্নেহের আশায়, সময় দুটো ভাত জলের আশায়। তিল তিল জলে পাথর ক্ষয় হয়, আর এ তো আপনা থেকে গলে থাকা বেলে মাটি। অবশেষে একদিন শুধু মাথাটা নিচু করে ধরা গলায় বলে, বেশ, বলো নবুকে, আমি নিজ মুখে বলতে পারবো না। তা নবুরও বলতে বেঁধেছিল সত্যর কাছে, কোনো রকমের থতমত খেয়ে বলে ফেলেছিল, মুখুজ্জ মশাই তো আমায় খেয়ে ফেলছেন। সত্য চোখ তুলে তাকিয়েছিল শুধু, তাতেই প্রশ্ন। নবকুমার অতপর তরবর করে মুখুজ্জ মশাই সংসারে হাড়ির হালের বর্ণনা করে কথা সমাপ্ত করেছিল একটি বিবেচনার কথা বলে, এমন অবস্থায় দিদিকে না পাঠানো আমাদের পক্ষে গর্হিত হবে না? মনে হবে না বড্ড যেন স্বার্থপরের মতো আটকে রেখেছি দিদিকে? সত্য শান্তভাবে উত্তর দিয়েছিল, আটকে রাখার কথা উঠছেই বা কেন? ওখানে যাবার জন্যই তো কলকাতায় এসেছেন ঠাকুরজি। ওখানে যাবার জন্য? নবকুমার হতভাগ হয়ে গিয়েছিল। সত্যর অকৃতজ্ঞতাকে ছি ছি করে ধিক্কার দিয়েছিল। ভেবেছিল, আর এই আতুর তোলা, মুখে রক্ত তুলে সংসারের যাবতীয় খাটুনি খাটা এসব কিছু না। দিদি আগে থেকে জানতো মুখুজ্জে মশাইয়ের সঙ্গে দেখা হবে, তিনি অত খোশমত করবেন ওকে। কিন্তু মনের মধ্যে ঠেলাঠেলি করে ওঠা ওইসব কথাগুলো বলে উঠতে পারেনি নবকুমার। বলেছিল, বেশ, তবে তাই বলে দিগে, জানি তোমার একটু কষ্ট হবে। আমার কষ্ট? সত্য বলেছিল, আমার যে কিসে কষ্ট হয় আর না হয় সে বোধ যদি তোমার থাকতো। যাকগে, যেতে দাও ওসব কথা। মুখুজ্জে মশাইকে বলে দাও একটা ভালো দিন দেখতে। জগন্নাথের রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে চলে, কখনো বালির গাদায় বসে যায় রথের রশিতে টান দিতে এগিয়ে আসে লক্ষ মানুষের হাত, শ্রেণীহীন নির্বিচার। মানুষের হাতে জগন্নাথের মুক্তি, রূপকের রূপে দেবতার রূপ। জগন্নাথের রথ যুগের প্রতীক, যুগের চাকার গতিও কখনো উদ্দাম, কখনো মন্থর। সেই মন্থরতার মুক্তিও মানুষের হাতে। জনগণের জাগরণে যুগের জাগরণ। তবু বলতে হবে, যুগের দেবতা একটু শহর ঘেঁষা। শহর দ্রুত ছন্দে আবর্তিত হয়, গ্রাম ছায়াচ্ছন্ন উঠোনে পড়ে ঘুমায়। শহরে হাওয়া যখন তার কাছে এসে পৌঁছয়, তখন শহর থেকে হাওয়াকে ত্যাগ করে আরেক নতুন হাওয়ায় পিছনে ছুটছে। কিন্তু শহর আর মফস্বল কি কেবলমাত্র মানচিত্রের বর্গমাইলের ওপর নির্ভরশীল? একই ঘরের মধ্যে বাসা করে নাকি শহর আর মফস্বল? জাগন্ত আর ঘুমন্ত, মানুষের মনের গড়নে কি পার্থক্য নেই? তা মনের গড়নেও শহরে মফস্বল আছে বইকি। নইলে যুগচক্রের আবর্তনে সত্যবতী কেন এমন অধীর হয়, চঞ্চল হয়, আন্দোলিত হয়, আর নবকুমার কেন সে আবর্তন টেরও পায় না? সত্যবতী তো ঘরে থাকে, নবকুমার তো বাইরে ঘোরে। নবকুমার বাইরে ঘোরে,
অর্থাৎ নবকুমার বাজারে যায়, মুদির দোকানে যায়, নিতাইয়ের বাসায় তাস খেলতে যায়, সদুর বাড়িতে তত্ত্ব তল্লাশ করতে যায়। এই বহির্জগৎ নবকুমারের। কিন্তু সত্যবতী বা এমন কি করে? সত্যবতী তো কুটনো কোটে, বাটনা বাটে, রান্না করে, বড়ি দেয়, মুড়ি ভাজে, আচার বানায়। শুধু অবসরকালে বই পড়ে সত্যবতী, পড়ে পত্রপত্রিকা। এইটুকু জানলা, খোলা জানলা। এই জানলাখানি সত্যকে বহির্জগতের বার্তা বয়ে এনে দেয়। এই জানলাখানি খোলা রাখার সহায় ছোট ছেলে সরল, মায়ের সঙ্গে তার যত গল্প, যত কথা। আর বই জোগাড়ের ব্যাপারে উৎসাহ 16 আনা। নবকুমার এ খবর রাখে না। নবকুমার এক একদিন তাসের আড্ডায় শোনা গল্প এনে উত্তেজিত ধিক্কার তোলে। শুনেছ কেলেঙ্কারি? মেয়ে মানুষ বিলেত যাচ্ছে কিনা এমএ বিএ পাশ করতে। বিদ্যের পাহাড়ের চূড়োয় ওঠা যায়, কালে কালে কতই হবে। শুনেছ কাণ্ড? পিরিলি বাড়ির কোন বউ নাকি। সত্য বলে ওঠে, থামো, চুপ করো। নবকুমার বিচলিত স্বরে বলে, বাবা, বুড়ো হয়ে গেলাম, জীবনে কখনো মন খুলে দুটো গল্প করতে পেলাম না। সত্য বলে, কেন করো না গল্প? তোমার নাগালের উপযুক্ত গল্প করো। বাজারে দরদামে গল্প আছে। কায়ের ঠাকুরপোর বউ কি খাওয়ালো তার গল্প আছে। আপিসের বড় বাবুর গল্প আছে। নবকুমার ক্রুব্ধ গলায় বলে, কেন, দেশের দশের কথা বলা বুঝি আমার বারণ? বারণ নয়, বারণ কেন হবে? নিজে জেনে বুঝে কথা কও, তার মানে আছে। তুমি যে পরের মুখে ঝাল খাও। নবকুমার এবার অভিমানে ভারী হয়। আমার জেনেও দরকার নেই, বুঝেও দরকার নেই। তুমি আর তোমার বিদ্বান ছেলেরা কথা কওগে। আয় সুবর্ণ, আমরা গল্প করি। সুবর্ণ? হ্যাঁ, সুবর্ণ। সোনার পুতুলের মতো মেয়েটাকে সুবর্ণলতা নামই তো মানায়। বছর চারেকের হয়ে উঠেছে মেয়েটা, বাপের ভারী শুয়ো হয়ে উঠেছে। কথা কয় যেন পাখির মতো। হাঁড়ি কুড়ি নিয়ে রাধাবাড়া খেলতে শিখেছে ইতিমধ্যে। বলে, এসো বাবা, ভাত খাও। বলে, মার মতন রান্না করতে পারি আমি, পারি না বাবা? নবকুমার সত্যকে শুনিয়ে শুনিয়ে বলে, তা পেরো মা, কিন্তু মার মতন রাগী হয়ে না যেন। এইভাবেই চলছিল দিন, কিছুটা মন্থর ছন্দে। সেই মন্থরতার মাঝখানে হঠাৎ একটা আলোড়ন এলো একদিন। সে আলোড়ন এলো সত্যর ঘর পালানে বন্ধু নেরুর মূর্তি ধরে। তার নেরু তার বন্ধুই, দাদার বলেছে কবে তাকে সত্য। 6 মাসের নাকি বড় নেরু সত্যর থেকে। সে কথা মানে না সত্য, এখনো মানে না। রুদ্ধ কণ্ঠে শুধু বলে ওঠে, নেরু তুই? নেরু হেসে উঠে বলল, বিশ্বাস হচ্ছে না? নেরু ভূত মনে হচ্ছে? তার সন্দেহ মোচন করতে চিমটে কেটে দেখ। তা ভূত বললে অন্যায় হয় না। সত্য রুদ্ধ কণ্ঠে এবার উচ্ছ্বাস আসে। রংটা অন্তত ভূতের মতো করে তুলেছিস বাবা। হ্যাঁ রে নেরু, তোর সে বেলে পানার মতো রংটা কি করলি রে? নেরু হো হো করে হেসে ওঠে। কি মনে হচ্ছে, বেঁচে খেয়েছি? তা মাঝে মাঝে যা অবস্থা যায়, চুল নখ হাত পা বেচে খাই, এমনই মতি হয়। রংটা বেচতে পারলে নিশ্চয়ই বেচতাম, বেচবার নয়, এই যা, রোদে পুড়ে পুড়েই আর কি। নেরুর ওই কৌতুক কথাকটির মধ্য থেকেই নেরুর অবস্থাটা স্পষ্ট ধরা পড়ে যায়। আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই চোখে জল এসে যায় সত্যর। কিন্তু সে জল চোখে আটকে রেখে সত্য সেই অতীতকালের মতোই ঝঙ্কার দিয়ে ওঠে। খুব তো ব্যাখ্যানা করছিস ব্যবস্থার, বলে হঠাৎ এমন নিরুদ্দেশ হবার শখ হলো কেন বল দেখি? এমন হালে হাল করে বেরিয়ে লাভটা কি হচ্ছে তোর? নেরু বহু অবস্থার ছাপ পড়া কাট কাট মুখটায় হঠাৎ একটা বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। বিদ্যুৎ উদ্ভাসিত মুখে উত্তর দেয় নেরু, লাভ? সে তোদের সংসারে করা ক্রান্তের হিসেবে অবশ্য পড়বে না সত্য। সেটাকে বলতে পারিস অদৃশ্য বস্তু। তবে হয়েছে বই কি লাভ? ভগবানের রাজ্যে এই পৃথিবীটা যে কেমন তার কিছুটা আস্বাদ লাভ হয়েছে। সত্যকে নেরুর এই উত্তরে চমকে ওঠে। সত্যর মুখটা কি হঠাৎ ছায়ের মতো সাদাটে দেখায়? সহসা কি একটা বিরাট লোকসানের খবর দিয়ে গেল কেউ সত্যকে? সত্যর মুখে তাই দিশেহারা উদ্ভ্রান্তির ছায়া। সত্যর তাই কথা বলতে মুহূর্ত কয়েক দেরি হয়। বুঝি বড় একটা নিঃশ্বাস চাপে সত্য। পরে বলে, পায়ে হেঁটে পৃথিবী কতটা দেখবি শুনি? নেরু দুহাত উল্টে বিশেষ একটা ভঙ্গি করে বলে, না ওঠালা, পৃথিবীর সব মাটি মারিয়ে মারিয়ে কি আর
পৃথিবীটা দেখবার বায়না করেছি। আসল কথা, চেনা জানা সংসারের চৌহদ্দিটার বাইরে পা বাড়াতে পারলেই আরেক জগৎ, বুঝলি? তার মজাই আলাদা। সত্যি বটে, তোরা সংসারী লোকেরা বলবি হাড়ির হাল, কিন্তু আমি বাবা বলবো তোফায় কাটাচ্ছি। ভজনং যত্রতত্র, শয়নং হট্ট মন্দিরে। এ কি সোজা মজা? কোনোদিন আহার জুটছে, কোনোদিন জুটছে না। কোনোদিন মাথার উপর আচ্ছাদন আছে, কোনোদিন গাছতলা সার। কখনো কারো কাছে এক ঘুড়ি জল চাইলে সব বেজার মুখ করে। কখনো কেউ মুখের চেহারা দেখেই ক্ষুধার্ত ব্রাহ্মণ বলে অনুরোধ উপরোধ করে ডেকে নিয়ে গিয়ে তোয়াজ করে খাওয়ায়। কত লীলা খেলা পৃথিবীর, কত ঢঙের মানুষ, কত সঙের বাজার। সত্য যেন হা করে শুনতে থাকে নীরুর এই অভিনব অভিজ্ঞতার গল্প। আশ্চর্য, সেই তার চিরকৃপার পাত্র বোকা নীরুটা হঠাৎ যেন সত্যর নাগালের বাইরে চলে গেছে। সন্তপূর্ণে একটা নিঃশ্বাস ফেলে সত্য, আস্তে আস্তে বলে, খুব ভালো লাগে নারে নীরু। নীরু তার রুক্ষ চুলগুলো মুঠোয় চেপে ধরে চাপতে চাপতে বলে, ভালো লাগা মন্দ লাগা বুঝি না সত্য, একটা অন্যরকম জীবন, এই আর কি। কুমোরের চাকে গড়া হাড়ি কলসির মতো এক ছাঁচের না হয়ে নিজের হাতে গড়া যা হোক একটা গরণ পাওয়া, এই হচ্ছে কথা। তোরা বলবি বাউন্ডুলের লক্ষ্মী ছাড়া ভব ঘুরে, বলবি আহা কি কষ্ট। আমি মনে মনে হাসব, ভাববো ওই বাউন্ডুলের লক্ষ্মী ছাড়া ভব ঘুরে হয়ে দেখো, বুঝবে তার রহস্য রস। সত্য আর একবার ঝংকার দিয়ে ওঠে, বলছিস তো খুব, বলে মেয়ে মানুষের পারবে তোর মতন ভবঘুরে হতে? বেটা ছেলে হয়ে জন্মেছিস, তাই যা খুশি করবার সুখ পেয়েছিস। বাবাও তো বাড়ি ছাড়া হয়ে বেরিয়ে গিয়েছিলেন। নেরু আঙ্গুল তুলে বলে, ওই তো, ওই কথাই তো বলেছি, গিয়েছিলেন তাই একটা মানুষের মতো মানুষ হতে পেরেছেন। গায়ে পড়ে থাকলে আমার বাবাটির মতন হতেন। এই নেরু, পিতৃনিন্দে করছিস? নিন্দে ফিন্দে বুঝি নে সত্য, আমার হচ্ছে হক কথা। যাক, তুই কেমন আছিস বল। সত্য ঈষৎ উদাস গলায় বলে, আমার কথা ছেড়ে দে, মেয়ে মানুষ হয়ে জন্মেছি। নেরু বলে ওঠে, এই সেরেছে, তুইও যে দেখছি আক্ষেপ করতে শিখেছিস, আগে তো এমন ছিলি না। মেয়ে মানুষ মানুষ নয় এ কথা বললি তো রেগে যেতিস। সত্য তেমনই গলায় বলে, সে এখনও যাব, তবে তোকে দেখে যেন আক্ষেপটা সৃষ্টি হচ্ছে ভাই। কোথায় ছিলি তুই, কী বা ছিলি? মিথ্যে বলবো না, তোকে মাথা মোটা ভেবে একটু কৃপার চক্ষেই দেখতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মাথাটাই সবচেয়ে সরু। ভাই, তোকে ভক্তি শ্রদ্ধার চোখে দেখছি। যাক, বেশি বলবো না, অহংকার হবে। তবে এটা ঠিক, ভগবান যদি আমার মেয়ে মানুষের না গড়ে বেটা ছেলে তৈরি করতেন, তোর মতন ঘরই ছাড়তাম। যাক, হইনি যখন, ভগবানের ভুলের খেসারত দিয়ে বসে বসে, সে তো হলো, কিন্তু তুই কিভাবে আমার বাড়ি খোঁজ পেলি বল দেখি। হ্যাঁ, সেটাই কথা। ঘর পালানি ছেলেটা এতদিন পরে হঠাৎ সত্যর বাড়ি এসে হাজির হয় কি করে? তা হলো প্রায় দৈবের আনুকূল্যেই। উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে যা বোঝা গেল তা হচ্ছে এই, ঘুরতে ঘুরতে কলকাতা এসেছে নেরু কিছুদিন হলো, আর ওই ঘোড়ার সূত্রে কালীতলা এসে বসেছিল আজ সকালে। দৈবক্রমে সত্য গিয়েছিল সেই ঠাকুরতলায় পুজো দিতে। যায় এমন সত্য, বার ব্রত থাকলেই যায়। আজ অষ্টমীর উপোস ছিল, গিয়েছিল। নেরু দেখতে পায়, কিন্তু পথের মাঝখানে বা মন্দিরের চাতালে তো একটা বউ মানুষকে ডেকে কথা কওয়া যায় না। তাই নেরু একটু দূরে দূরে থেকে সত্যর সঙ্গে সঙ্গে এসে বাড়িটা বুঝে নিয়েছিল। সত্যর সঙ্গে পাড়ার একটি গিন্নি ছিলেন, তিনি বিদায় নিতেই নেরু এগিয়ে গিয়েছিল এবং মহোৎসাহে কড়া নাড়ে দিয়েছিল। সত্য সেই মাত্র পড়শে গিন্নিকেই বিদায় সম্ভাষণ জানিয়ে দরজায় খিল লাগিয়ে পেছন ফিরেছে। তখনও দাওয়ায় ওঠেনি। ভাবল সেই মহিলাই বোধ করে কিছু বলতে ভুলেছেন, বা সত্যর সঙ্গে তার কোনো বস্তু চলে এসেছে। নিশ্চিন্ত চিত্তেই তার ফের খিলটা খুলেছিল সত্য, আর খুলেই থতমত খেয়ে দুপা পিছিয়ে গিয়েছিল। কিন্তু পিছিয়ে গিয়ে কি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছিল সত্য? তাই দাওয়াই তো উচিত ছিল, তা বলতেই হবে। উচিত কাজটা সত্য করেনি। সে যেন স্তব্ধ হয়ে গিয়ে সামনের মূর্তিটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে থেকেছিল। রুদ্ধ ধূসর মাথা ভর্তি চুল, তামাটে কালচে রং, শীর্ণ পেশিবহুল মুখ,
আর রোগা পাকশিটে চেহারা। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নিতান্তই কম, আর ওই দৈর্ঘ্যের জন্যই পরনের ধুতিটা খাটো মনে হচ্ছে। গায়ের রং জলা গলাবদ্ধ, কোটটাও যেন মানুষটার নিচের দিকে অনেকখানি অংশকে বঞ্চিত করে সহসা থেমে পড়েছে। হাতে একটা ক্যাম্বিসের পোর্টমান্টো, সেটাকে দোলাতে দোলাতে মৃদু মৃদু হাসছে লোকটা। হঠাৎ কেউ সত্যকে এই অবস্থায় দেখলে কি বলবে বা বলতে পারে, সে কথা স্মরণমাত্র না করে হা করে দাঁড়িয়ে থাকে সত্য। অতপর লোকটা হেসে উঠে বলে, কিরে সত্য, চিনতে পারলি না তাহলে? অথচ চিনে ফেলেছে তখন সত্য, ঠিক সেই মুহূর্তেই চিনে ফেলেছে। আর সেই আকস্মিকতার মুহূর্তে রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করেছে, নেরু তুই? উঠে এসে দাওয়ায় গুছিয়ে বসে নেরু বলে, যাক ভাগ্যি যে চিনতে পারলি। চোদ ছ্যাচর বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলি নে, এই ঢের। সত্য তিরস্কারের সুরে বলে, তা দিলেই তুই আমার দোষ দিতে পারতিস না নেরু। চেহারাখানা যা বাগিয়েছিস, চোর ছ্যাচরের অধম। তোকে দেখে আহ্লাদ করব না কাঁদবো তা বুঝছি না। বলে দিচ্ছি এখন থেকেই, সহজে তোর এখান থেকে যাওয়া হবে না, থাকবি আমার কাছে। নেরু হেসে ফেলে বলে, তোর হাতের রান্না খেয়ে খেয়ে মোটা হব? হবেই তো, মিথ্যে নাকি? সত্য সতেজে বলে, কিছুকাল খেয়ে ঘুমিয়ে স্বাস্থ্য শরীর ভালো কর, এই তালে চললে বেশি দিন আর পৃথিবী দেখে বেড়াতে হবে না। তার সত্যর কথাটা একেবারে অবহেলা করতে পারেনি নেরু। ছিল কয়েকটা দিন, ভারী খুশি খুশি মনেই ছিল। দুবেলা খেতে বসে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতো আর বলতো, না, যতদূর বুঝছি বোনাই বাড়ি থেকে আমাকে আর নড়তে দিবি না তুই সত্য। তোর এই শুক্তো মোচার ঘণ্ট, এঁচড়ের ডালনা, মাছের ঝোলের বন্ধনে রেঁধে রেখে দিবি। বলতো, জামাইবাবুর আমার এখনো শরীরটা যে কী কারণে অমন নারগোপালটির মতো হয়ে গেছে তা বুঝতে পারছি। ছেলেদের ডেকে বলতো, বুঝলে হে বাপধনেরা, তোমরা যে জননীর রত্নটি পেয়েছ, লাখে একটি এমন মেলে না। সত্য মুগ্ধ বিগলিত চিত্তে ওর কথা শুনত। চোটপাট উত্তর দিতেও ভুলে যেত মাঝে মাঝে। বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে নেরুর কথার ধরনটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। এ ভাষা, এই সুর নিত্য নন্দপুরের নয়। বারুইপুরে কি এমন সহজ কৌতুকের সুরে হালকা চালের কথা শুনেছে সত্য? অথবা কলকাতায়? না, শোনেনি। সত্য দেখা মানুষরা সব যেন চোখের সামনে ভিড় করে আসে। কেউ চঞ্চল, কেউ গম্ভীর, কেউ ব্যস্ত, কেউ মন্থর, কেউ ভয়ঙ্কর, কেউ বা হাস্যকর। এমন হাসিতে উজ্জ্বল, কৌতুকে সহজ, অথচ ভারহীন নির্লিপ্ত কই কোথায়? নেরুর কথা শুনবে বলেই সত্য তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিত। সত্য ছেলেরা আগে আগে পড়া সেরে নিত। হ্যাঁ, সত্য ছেলেরাও সত্যর মতোই মুগ্ধ ও বিমোহিত। নানান দেশ বিদেশের গল্প ফাঁদত নেরু, নানান অভিজ্ঞতার। রসিয়ে রসিয়ে গল্প করত তার। ট্যাকে নেই পয়সা, পেটে নেই ভাত, অথচ মুখে হাঁটছি না বুঝলি। ধর্মশালার সেই লোকটাকে জোর গলায় বলছি, আমি রাঁধছি না, খাচ্ছি না, তাতে তোমার কি হে বাপু? তোমার এই ধর্মশালায় এমন কোন লেখাপড়া আছে যে রাঁধতেই হবে, খেতেই হবে? লোকটা একেবারে গরুরের অবতার বুঝলি। হাত জোর করে বলতো, আজ্ঞে লেখাপড়া কিছু নেই, তবে আপনি ব্রাহ্মণ সন্তান, চোখের সামনেও না খেয়ে পড়ে থাকবেন, দেখে কি করে? দেখছি তো আপনি রাঁধছেন না, খাচ্ছেন না, বেরিয়ে গিয়ে পুরি কচুরিও কিনে আনছেন না। বললাম, আমার ব্রত আছে। তবু বেটা নাছর বান্দা বলে, কি ব্রত? আরও গম্ভীর হয়ে বলি, সে তুমি বুঝবে না। তা এমন কি ব্রত যে দুধ, গঙ্গাজল এসব খেতে মানা? আমি রাগ দেখিয়ে বলি, অত কৈফিয়ত তোমায় দিতে যাব কেন হে? ঠিক আছে, চলে যাচ্ছি অন্য ধর্মশালায়। অথচ বুঝলি কি না মনে মনে ভাবছি, অত কথা না শুধিয়ে এনেই দে না বাবা ছড়াখানেক মর্তমান, গোটা কতক মিষ্টি পুরুষ্টু আম, শেরটাক মালাই, আর গন্ডা আষ্টেক মন্ডা। কথার মাঝখানে হেসে লুটোপুটি ক্ষেত সাধন সরল। সরল হয়তো বা যোগও দিত। গন্ডা 12 চমচম, এক চাঙারি গরম জিলিপি, তা মন্দ বলিসনি। নেরু বলতো, তখন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ করি, অথচ হ্যাংলা বামন হতে রাজি নই। তাই বলবো কি, সত্যি সেদিন এসে হাজির করলেও লোকটা বড় লোটার 1 লোটা ক্ষীরের মতো ঘন গরম দুধ, আর ইয়া বড় বড় গোটা 4 কদলি। বলে,
এ খেলে তোমার ব্রত নষ্ট হবে না। আমি বুঝলি কি না, তাকে যে কতই কৃপা করেছি, এইভাবে মেরে দিলাম সেগুলো। মারছি আর ভাবছি, আরও 4টি কিছু আনলি না কেন বাবা? এরা হেসে ওঠে। এই আসরে নবকুমারও এক একদিন যোগ দিত। এই ভবঘুরে শালাটির প্রতি তারও বেশ একটু প্রীতির সঞ্চার হয়েছিল। চুপি চুপি সত্যকে বলতো, কায়দা করে আটকে ফেলে একটা কোণে টোনে জোগাড় করে বিয়ে দিলে ফেলো না, তখন দেখবে বাছাধন কেমন বাউন্ডুলে হয়ে বেড়ায়। সত্য বলতো, থাকবে, বেড়াক না, একটা মানুষ না হয় জগৎ ছাড়া হলো, সবাইকে বিয়ে করে ঘর সংসার করতেই হবে এমন তো কিছু লেখাপড়া নেই। আহা, সন্ন্যাসী হতো তো সে এক কথা, এ জানো না গেরুয়া না সংসারী। তা হোক, নবকুমার বলতো, তবে আর কি বলবো। আসরে গিয়ে বলতো, তারপর শালাবাবু কোন কোন তীর্থ করেছো বলো। নেরু বলতো, তীর্থ তীর্থ কিছু করিনি বাবা, তীর্থ ধর্ম নিয়ে মাথায়ও ঘামাইনি, তবে ভ্রমণ করতে গেলেই তীর্থ। পৃথিবীর যেখানে যত শোভা সৌন্দর্যের জায়গা, সেখানেই তো মানুষ দিব্যি এক একখানা তীর্থ বানিয়ে রেখেছে। সত্য প্রশ্ন করেছিল, শেষ তুই কোথা থেকে ঘুরে এলি? কাশী। কাশী আগেও গিয়েছিলাম অবশ্য, প্রথম তো কাশীতেই যাই। কাশী? সম্প্রতি কাশী গিয়েছিলি তুই? সত্য রুদ্ধ কণ্ঠে বলে, বাবার সঙ্গে দেখা করেছিলি? বাবা মানে মেজো কাকা? নেরু আশ্চর্য হয়ে বলে, কাশী গেছেন বুঝি? গেছেন কি রে নেরু, বরাবরের জন্য গেছেন, বাবা কাশীবাসী হয়েছেন। হ্যাঁ, সে কি? তবে আর বলছে কি? নেরু এই একটিমাত্র প্রসঙ্গে গম্ভীর হয়, আস্তে নিঃশ্বাস ফেলে বলে, জানি না তো, জানলে খুঁজে নিয়ে দেখা করবার চেষ্টা করতাম। নিত্যানন্দপুরে মেজো কাকা নেই, এজন্য ভাবাই যায় না। নারে সত্য? সত্য কথার জবাব দেয় না, সত্য চোখ তোলে না, সুবর্ণকে কোলে চেপে বসে থাকে। আবার কোনো এক সময় পুণ্যের প্রসঙ্গ ওঠে। একবেলার জন্য শ্রীরামপুরে পুণ্যের বাড়িও গিয়েছিল নেরু, তাই একবেলার বেশি থাকতে পারেনি। পুণ্যি নাকি এমন গিন্নি হয়ে গেছে যে দেখে প্রাণ হাঁপিয়ে উঠেছিল নেরুর। যতটুকু সময় ছিল নেরু, ততটুকুই কেবল তাকে উপদেশ দিয়েছে আর ধিক্কার দিয়েছে পুণ্যি। জগৎটা কতই বদলে যাচ্ছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, ছোটবেলার কথা তোর মনে পড়ে না নেরু? পড়ে, পড়বে না কেন? তবে কি জানিস সত্য, একে তো তুই মা বাপের এক সন্তান, তাই আবার মেজো কাকা মেজো খুড়ির মতো বাপ মা। তোর স্মৃতিতে আমার স্মৃতিতে তফাৎ আছে। 14টা ছেলে মেয়ের একটা আমি। তাহলেই বা, তুই তো কোলের ছেলে। দূর দূর, মানুষ না হাঁস মুরগি। এই ধরনের কথায় সত্য লজ্জিত হয়ে অন্য প্রসঙ্গ এনে ফেলত, হয়তো পুণ্যির কথায় ফের তুলত। সেই রকম রোগা আছে পুণ্যি, না মোটা হয়েছে? এখনও তেমনি চুলের রাশি আছে কিনা? চুল? নেরু হেসে উঠেছে। এই এত বড় একখানি টাক, তার উপর এতখানি সিঁদুর লেপা, অবিকল সেজো ঠাকুমা। আমি বললাম, মা শেতলা গড় করি, আর নয়। সত্য হেসে ফেলে বলে, সেই তো বোকা হাবা ছিলি তুই নেরু, এত কথা শিখলে কি করে? নেরু বলে, হাওয়ায় বাতাসে যত মানুষ দেখবি তত বুদ্ধি বাড়বে। খুব স্ফূর্তিতে ছিল নেরু, আর সত্যি বলতে দিন 10-12তেই যেন চেহারা ফিরে যাচ্ছিল, রং ফিরছিল, গড়ন ফিরছিল। হয়তো মাস 1.5-2 থাকলেই দশাশয় হয়ে উঠত রোগা লম্বা নেরু, কিন্তু থাকলো না। হঠাৎ বলে উঠল, আর নয় রে সত্য, তোর এখানে শেকড় গজিয়ে যাচ্ছে, এবার পলায়ন দেই। সত্য চমকে উঠেছিল। সত্য বসে পড়েছিল। চলে যাবি? এই দেখো, চলে যাব না তো কি, বোনাই বাড়িতে মৌরুষি পাট্টা নিয়ে বাস করতে এসেছি। না না, আর একদিনও না। সত্যর কাকুতি মিনতি, সত্য ছেলেদের দরদস্তুর আর নবকুমারের অনুরোধ উপরোধ সব ঠেলে ক্যাম্প বিশেষ ব্যাগটা গুছিয়ে নিয়ে পা বাড়ালো নেরু। শুধু যাত্রাকালে বলল, দে বাবা, তোর এই নারকেল নাড়ু দিয়ে দে পুটলিখানেক, পচবার মাল নয়, চলবে বেশ কিছুদিন, যখনই খাবো তোদের মনে পড়বে। তার শুধুই নারকেল নেড়ু নয়, চোখের জল মুছতে মুছতে একবেলার মধ্যে অনেক কিছু বানিয়ে ফেলেছিল সত্য। তিলের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মুগের বরফি, কুচো গজা, মুরগির মোয়া, জবরদস্তি করে সব পুড়ে দিয়েছিল তার ব্যাগে।
আগের মাথায় দিব্যি দিয়ে লুকিয়ে 10 টাকা হাতে গুজে দিয়েছিল তাই। ভবঘুরে নেরুও কি চোখ দুটো ভিজে এসেছিল কিনা চোখই জানে। তবে গলাটা যে ভিজে উঠেছিল তার, সেটা সত্য ঢের পেয়েছিল। টাকা কটা সেই রংচটা কোটের পকেটে রাখতে রাখতে ভিজে গলায় বলেছিল, তুই তাই নিলাম সত্য, আর কারো সাধ্য ছিল না যে আমাকে। সুবর্ণকে কোলে তুলে নিয়ে অনেক লোফালোফি করে নামিয়ে দিয়ে বিদায় নিল নেরু। সত্যর বর্তমানের নিস্তরঙ্গ জীবনে নেরু যেন একটা তরঙ্গ তুলে দিয়ে গেল। অনেকদিন পর্যন্ত নেরুর প্রসঙ্গ ধ্বনিত হতে থাকলো এ বাড়িতে। অনেকদিন পর্যন্ত সত্য যেন আনমনা হয়ে রইল। সমবয়সী, বরং বা একটু বড়, এই ভাইটির ওপর সত্য যে কোনো বাৎসল্য স্নেহের মতো এমন একটা স্নেহ জেগে উঠেছিল কে জানে। অথচ তার মাঝখানে যেন শ্রদ্ধা, সমীহ আর ভক্তি বিমিশ্রিত একটা অপূর্ব ভাব। নেরু বেচারা, নেরু অবোধ। তবু নেরু যেন অনেকটা উঁচুতে, সত্যর নাগালের বাইরে। ভবঘুরে নেরু জীবন দর্শন নেরুকে সত্যর চোখে এক মহান নাটকের মহিমান্বিত নায়করূপে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। কাটে দিন, কাটে রাত্রি, সংঘর্ষটা আজকাল কম, কারণ সত্যর একটা কাজ বেড়েছে। সে কাজ সুবর্ণর মধ্যে বুঝি নিজের জীবনের সম্পূর্ণতা দেখবে সত্য। তাই ছোট্ট থেকেই তার ভাঙাচোরা খণ্ডগুলো জড়ো করে পালিশ করতে চায় সে, নকশা কাটতে চায় তাতে। এদিকে নবকুমারের প্রাণপুতুল সুবর্ণ। অতএব সুবর্ণই এখন দুজনের মাঝখানে একটি মনোরম সেতু। নবকুমার ডাকে, এই শুনছ, তোমার মেয়ের বাক্যি? সত্য ভ্রুভঙ্গি করে বলে, তুমি শোনো। নবকুমার হাসে, আমার তো মার বাক্যি শুনতে শুনতে জীবন অষ্টাগত, তাই না? সত্য হাসে, তোমার জামাইয়ের কপালে আবার বিধাতা কি লেখন লিখেছে দেখো। নবকুমার রসিকতা করে বলে, তার সে কপালে শ্বশুর বেটার চাইতে কোনো না কোনো এক কাঠি সরেস। মেয়েকে আমার মা মস্ত বড় বিদ্যাবতী করে তুলবে। তাই সব রসিকতায়, সংঘর্ষ নয়। সুবর্ণ যেন সংসারের তপ্ত বালুকায় এক টুকরো স্নিগ্ধ ছায়া। আচ্ছা, এই ছায়াটুকু কি মেয়ে মাত্রই? তাই কি মেয়েকে লক্ষ্মী বলে, শ্রী বলে? অন্তত সুবর্ণ ক্ষেত্রে এগুলো সফল হয়েছে। তাই সত্য জীবনে যেন কিছুটা স্তিমিত শান্তি এসেছে। অবশ্যই ওর মধ্যে একবার ছেলেদের কলেজে পড়া নিয়ে একবার সংঘর্ষ উঠেছিল, তবে সেটা টোকেনি। নবকুমার বলেছিল, ছেলেরা এন্ট্রান্স পাশ করেছে শুনে সাহেব তো মহা খুশি, বলে 2 ছেলে একসঙ্গে পাশ করেছে। গুড, তাদের নবকুমার আমি থাকতে থাকতে অফিসে ঢুকিয়ে দিয়ে যাই। সত্য কথার মাঝখানে বলেছিল, পাগল? পাগল? পাগল মানে? নবকুমার অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল খবরটা দেওয়ার পরই সাহেবের মহানুভবতা দিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে পারে। তারপর অফিসের সহকর্মীদের নবকুমারের সৌভাগ্যে কতটা ঈর্ষান্বিত হবে সে প্রসঙ্গ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু চিরাচরিত বিরুদ্ধতার নীতিতে সত্য এই সৌভাগ্য সংবাদের ওপরে অগ্রাহ্যের ঝাপটা মারে, বলে, পাগল? নবকুমার বলে, পাগল মানে? মানে ওরা এখন চাকরি করবে না, পড়বে। পড়বে? আবার কত পড়বে? আর চাকরির জন্যই তো পড়া, তাই যখন হয়ে যাচ্ছে। সত্য একবার নবকুমারের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, না, চাকরির জন্য পড়া নয়, মানুষ হওয়ার জন্য পড়া। তাছাড়া সাধন উকিল হবে, সরল ডাক্তার। সাধন উকিল হবে, সরল ডাক্তার? নবকুমার তীব্র স্তরে বলে, কোথায় দুজনে দুমুঠো টাকা ঘরে আনবে তা নয়, ঘরে করি খরচা করে ওদের এখন বিদ্যে দিগ্গজ করে তুলতে হবে। লক্ষ্মী ছাড়া বুদ্ধি আর কাকে বলে? তোমায় ওদের পড়ার জন্য 1 পয়সাও খরচা করতে হবে না। আমায় করতে হবে না? চমৎকার! টাকাটা তাহলে আসবে কোথা থেকে? সত্যবতী নিশ্চিন্ত স্বরে বলেছিল, ওরা ছেলে পড়িয়ে কলেজে মাইনে জোগাড় করবে। সত্যবতী এই ঘোষণাটি উচ্চারণ করে কথায় পূর্ণচ্ছেদ টেনে চলে যাচ্ছিল। নবকুমার সর্বাঙ্গে বলে ওঠে, ছেলে পড়িয়ে? গলা টিপলে দুধ বেরোয়, কে ওদের মাস্টারের চাকরি দেবে? সত্য হঠাৎ হেসে ওঠে, হোমা, সে কি গো? আপিসে চাকরি দিতে চাইছিল? সেটা ওদের মুখ দেখে নয়, আমার খাতিরে। তাহলে ধরে নাও আমারও কোথাও কিছু খাতির আছে। তা আশ্চর্য নেই, নবকুমার সক্রোধে বলেছিল।
তুমি যে তলে তলে কি করে বেড়াও তুমিই জানো। 7টা বেটা ছেলে কান কাটতে পারো তুমি। রেগেছিল, তবে পরাভব যে নিশ্চিত সেটা বুঝিয়ে নিয়েছিল। শেষ চেষ্টা আক্ষেপ প্রকাশ। সাহেবকে যে কোনো মুখে মুখ দেখবো তাই ভাবছি। ভাবার কিছু নেই, সত্য বলেছিল বলবে ওদের মায়ের ইচ্ছে আরও লেখাপড়া করে। সে কথা বলা মানেই বোঝানো আমি পরিবারের কথায় চলি। তা সে কথা ভাবলেও দোষ নেই। সত্য হেসে উঠেছিল। ওদের সমাজে পরিবারের সর্বসেবা, পরিবারের কথায় উঠে বসে ওরা। ও, তুমি ওদের দেশে গিয়ে ওদের সমাজ সংসার দেখে এসেছো যে? সত্য আরেকটু হেসেছিল। সবে কি আর চোখে দেখে তবে শিখতে হয়? চোখে না দেখে শেখা যায় না? অতঃপর ছেলেরা কলেজে ভর্তি হলো এবং সুবর্ণ মায়ের কাছে অ আ শিখতে শুরু করলো। শুধু বেড়াতে আসে মাঝে মাঝে, দেখে গালে হাত দেয়। 1 ফোঁটা মেয়েকে তুমি অক্ষর পরিচয় করাচ্ছ বউ, 5 পা না দিলে বিদ্যে ছুতো আছে। সত্য মৃদু হেসে বলে, সে ছেলেদের ছুতে নেই, মেয়ের আবার নিয়ম, ওকে তো আর তোমরা হাতে খড়ি দিতে দেবে না। তা তোমার বুড়ো বয়সে আহ্লাদিকে তাই দিতে বরং, তোমার তো সবই গা জুড়ি। বলে সদুও হেসেছে। সদু চিরদিনই হাসে, এখনও তার হাসির কামায়নি, তবে ধরন বদলেছে। সদুর দেহে মেয়েদের সঞ্চার হয়েছে, সদুর মুখে পরিতৃপ্তি পরিশ্রতা। সদু গল্প করে, আমার বড় ছেলেটা আমার সেজো মেয়েটা, বলে মেজো মেয়ে বোধ হয় শ্বশুরবাড়ি থেকে আসবে। সদুর সতীন তাহলে সত্যিই মরেছে? না, তা নয়, সদুর সতীন বেঁচে আছে, বরং ভালোই আছে। রোগটা একটু সেরেছে, চেহারা একটু ফিরেছে। রাত দিন বলে, দিদি তুমি যা এসেছিলে তাই তো মরে গেলাম। বলে, ওই কসাইয়ের হাতে পড়ে সারা জীবনটা শুধু জ্বলে পুড়ে মরেছি দিদি। যত্ন যে কি বস্তু তা তুমি আসার আগে কখনো জানিনি। গরিবের ঘরে মা বাপ পড়া মেয়ে, তারা পার করেছিল না দূর করেছিল। তুমি বোধহয় আমার আর জন্মের মা ছিলে। শুধু হেসে বলে, মরণ আর কি, কাকে কি বলতে হয় তা জানিস না? সতীনকে মা। কিন্তু সতীনকে শুধু সত্যি মেয়ের অধিক যত্ন করে। যে মানুষটা আস্ত একটা বড় একটা সংসারে শুধুকে ভোগ করতে দিয়েছে, তার উপর কৃতজ্ঞতা থাকবে না শুধু? মুকুন্দ বলেন, কি গো, তুমি যে দেখি অসাধ্য সাধন করতে পারো, মরাটাকে যে দিব্যি সারিয়ে তুললে। মরা কেন হবে, তোমার অচ্ছেদা অযত্নই ঘুণ ধরে যাচ্ছিল। ঝংকার দিয়ে উঠে শুধু নিজস্ব স্বভাবে। শুকনো গাছটাতে অনিয়মিত জল দিয়ে ফুল ধরে বুঝলে? তা তো বুঝলাম। মুকুন্দ ভারী যেন এক রহস্যের ভঙ্গিতে বলেন, সতীন কাটাকে জিইয়ে তুলেছ, ফিরে উল্টে তোমায় আবার বিধবে না তো? শুধু বলে, বেধার ভয় সৌদামিনে করে না। কণ্টক শয্যাতে তো জীবন গেল। মুকুন্দ বিগলিত মুখে বলেন, এখন তাই ভাবি কি কাজই করেছি এতকাল, এমন একখানা ঘরণী গৃহিণী পরিবার থাকতে। শুধু একটু আনমনা হয়, বলে, মামা মামির জন্য একটু কষ্ট হয়। মামি তো গতরটি নাড়তেই চাইতো না, এখন হাড়ির হাল হচ্ছে আর কি। মুকুন্দ সতেজ বলেন, তা তাদের বেটা বেটার বউ থাকতে হাড়ির হাল হয়তো বলতে হবে অভাগ্যের কপাল, সে দায়িত্ব আমার নয়। নয় বা বলি কি করে, অসময়ে আশ্রয়দাতা তো বটে। মামি না টানলে কোথায় ভেসে বেড়াতাম কে বলতে পারে। এ কথাগুলো মুকুন্দের গায়ে লাগে, অতএব আরো সতেজ উত্তর দেন তিনি। টেনেছেন তোমার দরকারে নয়, নিজের দরকারে। তাছাড়া যার হাড়িতে যার এতদিন অন্ন মাপা থাকে কেউ রদ করতে পারে না, এ হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্রবাক্যের পর বোধ করি আর তর্কের সাহস হয় না শ্রোদুর, অথবা অনেক দুঃখের শেষে এই পাতার আশ্রয়টুকু হারাবার ভয়। মামা মামির কথা মনে পড়লে মন কেমন করে তা নয়, কিন্তু আবার সেখানে ফিরে যাবার কথা ভাবতেও গা শিরোয়। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল একবিংশতম পর্ব। আমার চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। এই গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।